আসসালামু আলাইকুম। আমি জাইমা আক্তার, ন্যাশনাল টিভি 0.1 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। মার্কিন অবরোধের ফলে নতুন কৌশলে ইরান, যে কারণে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের ক্ষতি $270 বিলিয়ন। কিমের তদারকিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় ২০ বছর বনাম ৫ বছরের বিরোধ। যুক্তরাষ্ট্রে ইসরায়েলকে অস্ত্র বিক্রির প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতার ৯০। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। মার্কিন অবরোধের ফলে নতুন কৌশলে ইরান, যে কারণে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশিত অবরোধ তুলে নিয়ে যুক্তরাষ্ট্রকে পুনরায় আলোচনার টেবিলে ফেরার জন্য চাপ দিচ্ছে সৌদি আরব। আরব কর্মকর্তাদের মতে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার এই মার্কিন পদক্ষেপ ইরানকে আরও ক্ষুব্ধ করে তুলতে পারে, যার ফলে অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথগুলোতেও বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, ইরানের পঙ্গু হয়ে যাওয়া অর্থনীতির ওপর চাপ বাড়াতেই মূলত এই অবরোধ। তবে সৌদি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এর জবাবে ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব এল মান্দেব প্রণালী বন্ধ করে দিতে পারে। লোহিত সাগরের এই প্রবেশপথটি বর্তমানে সৌদি আরবের তেল রপ্তানির অবশিষ্ট ভরসা। যুদ্ধের শুরুতে হরমুজ প্রণালীতে হামলা চালিয়ে ইরান এই পথটি বন্ধ করে দেয়, যার ফলে বিশ্ববাজারে দৈনিক প্রায় ১,৩০,০০,০০০ ব্যারেল তেল রপ্তানি আটকে গেছে এবং তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ওপরে উঠে গেছে। এই পথটি পুনরায় উন্মুক্ত করার যে মার্কিন প্রচেষ্টা, সৌদি আরবের বর্তমান অবস্থান মূলত তার সীমাবদ্ধতা ও ঝুঁকিরই বহিঃপ্রকাশ। গত সপ্তাহান্তে ট্রাম্পের বোমাবর্ষণ আর আলোচনার হুমকি যখন ইরানকে দামাতে ব্যর্থ হল, তখন সোমবার থেকে ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ কার্যকর হয়। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে চেয়েছেন জ্বালানির অবাধ প্রবাহ নিশ্চিত করতে হরমুজ প্রণালী যেন সম্পূর্ণ উন্মুক্ত থাকে। প্রশাসন নিয়মিতভাবে উপসাগরীয় মিত্রদের সঙ্গে যোগাযোগ রাখছে, যাতে ইরান, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশকে জিম্মি করতে না পারে। সৌদি আরব সম্প্রতি মরুভূমির বুক চিরে পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগর দিয়ে দৈনিক প্রায় ৭০ লাখ ব্যারেল তেল রপ্তানি করতে সক্ষম হয়েছে, যা যুদ্ধের আগের পর্যায়ের সমান। কিন্তু লোহিত সাগরের বহির্গমন পথটি যদি বন্ধ হয়ে যায়, তবে এই সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়বে। ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ। ইয়েমেনের একটি বড় উপকূলীয় এলাকা ইরানের মিত্র হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। তারা গাজা যুদ্ধের সময় এই নৌপথে ব্যাপক বিঘ্ন ঘটিয়েছিল। আরব কর্মকর্তাদের ভাষ্যমতে ইরান এখন হুতিদের ওপর চাপ দিচ্ছে যেন তারা আবারও এই চোক পয়েন্টটি বন্ধ করে দেয়। নিউ আমেরিকা পলিসি ইনস্টিটিউটের ইয়েমেন বিশেষজ্ঞ অ্যাডাম ব্যারেন মনে করেন, ইরান যদি বাব এল মান্দেব বন্ধ করতে চায়, তবে হুতিরাই তাদের জন্য উপযুক্ত অংশীদার, কারণ গাজা সংকটের সময় তারা তাদের সক্ষমতা প্রমাণ করেছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকারী ইরানি আধা সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ডের ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, অবরোধের কারণে ইরান লোহিত সাগরের প্রবেশদ্বারটিও বন্ধ করে দিতে পারে। উপসাগরীয় দেশগুলো চায় না এই যুদ্ধের শেষেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাক, কিন্তু সৌদি আরব সহ অনেক দেশই এখন আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষে জোর দিচ্ছে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে উভয় পক্ষই নমনীয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বাব এল মান্দেব হচ্ছে ইয়েমেন ও হর্ন অফ আফ্রিকার মাঝখানের একটি সরু পথ, যা লোহিত সাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। এশিয়া ও ইউরোপের মধ্যে চলাচলের জন্য এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। গাজা যুদ্ধের সময় হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এখানকার চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। সৌদি কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, তারা হুতিদের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছিলেন যারা সৌদি জাহাজে হামলা করবে না। তবে পরিস্থিতি এখন অস্থিতিশীল। সুইডিশ ব্যাংক এসিবির কৌশলবিদ এরিক মেয়ারসেন মনে করেন, ইরান যদি তার তেল রপ্তানি বাধাগ্রস্ত হতে দেখে, তবে তারা হুতিদের মাধ্যমে পাল্টা ব্যবস্থা হিসেবে ইয়ানবু টার্মিনালের রপ্তানি বন্ধ করে দিতে পারে। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের ক্ষতি $270 বিলিয়ন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় প্রায় $270 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করেছে ইরান সরকার। মঙ্গলবার 14 এপ্রিল এ তথ্য জানান দেশটির সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজারানি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমে বরাতে আনাদোলো জানিয়েছে, ফাতেমেহ মোহাজারানি রাশিয়ার সংবাদ মাধ্যম আরাইয়া নুহস্তিকে বলেন, আমাদের আলোচক দল যে বিষয়গুলো নিয়ে কাজ করছে তার একটি হল যুদ্ধে ক্ষতিপূরণের প্রশ্ন। ইসলামাবাদে হওয়া আলোচনাতেও এই বিষয়টি উত্থাপন করা হয়েছিল। তবে $270 বিলিয়ন এই হিসাব চূড়ান্ত নয় বলে তিনি উল্লেখ করেন। তার ভাষায়, ক্ষয়ক্ষতির পরিমাণ সাধারণত বিভিন্ন স্তরে মূল্যায়ন করতে হয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়ে যায়। ওই হামলায় হাজার হাজার মানুষ নিহত ও আহত হন। এর জবাবে তেহরান ইসরায়েল, ইরাক, জর্ডান এবং উপসাগরীয় অঞ্চলের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা হামলা চালায়। এরপর গত সপ্তাহে 2 সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরই মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল প্রায় 21 ঘণ্টা বৈঠক করলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। কিমের তদারকিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার একটি নৌ-বিধ্বংসী জাহাজ ডেস্ট্রয়ার থেকে নতুন ধরনের কৌশলগত ক্রুজ মিসাইল ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। এর তদারকি করেছেন দেশটির নেতা কিম জং উন। মঙ্গলবার 14 এপ্রিল উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানায়, ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো গত রোববার 12 এপ্রিল চালানো হয়। এটি সাম্প্রতিক সময়ে দেশটির ধারাবাহিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণেরই অংশ। KCNAর প্রতিবেদন অনুযায়ী দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ৭৯০০ সেকেন্ডের বেশি, প্রায় 2 ঘণ্টারও বেশি সময় আকাশে উড়েছিল। অন্যদিকে যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো উড়েছে প্রায় 2000 সেকেন্ড বা 33 মিনিটের মতো। KCNA আরও জানায়, ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় পশ্চিম সাগরের ইয়েলো সি বা পীত সাগরের আকাশে নির্ধারিত কক্ষপথ ধরে উড়ে যায় ও অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। উত্তর কোরিয়ার নৌবহরে থাকা 5000 টনের দুটি শক্তিশালী ডেস্ট্রয়ারের একটি চৈ হিয়ন থেকে এই পরীক্ষাগুলো চালানো হয়। কিম জং উন তার দেশের নৌ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে গত বছর এই জাহাজ দুটি উদ্বোধন করেছিলেন। KCNAর প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপণের পর একটি ক্ষেপণাস্ত্র ধোঁয়া ও লেলিহান শিখা ছড়িয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। অন্য একটি ছবিতে দেখা যায়, কিম জং উন নৌ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দূর থেকে এই পরীক্ষা পর্যবেক্ষণ করছেন। বার্তা সংস্থাটি আরও জানায়, কিম জং উনকে বর্তমানে নির্মাণাধীন আরও দুটি ডেস্ট্রয়ারের অস্ত্র সম্পর্কে আজ মঙ্গলবার অবহিত করা হয়েছে এবং তিনি এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছেন। কিম তার সেনাবাহিনীর কৌশলগত সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আবারও জোর দিয়ে বলেন, দেশের পারমাণবিক সক্ষমতা শক্তিশালী করাই এখন উত্তর কোরিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় 20 বছর বনাম 5 বছরের বিরোধ। ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক বৈঠকে তেহরানের পারমাণবিক কার্যক্রম ঘিরে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। আলোচনায় ওয়াশিংটন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম 20 বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিলেও তেহরান সর্বোচ্চ 5 বছরের জন্য এ ধরনের সীমাবদ্ধতায় সম্মত হতে পারে বলে জানায়। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশ পারমাণবিক কার্যক্রম স্থগিতের বিষয়ে প্রস্তাব বিনিময় করলেও সময়সীমা নিয়ে বড় ব্যবধান রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের দাবি, দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ ছাড়ে চুক্তি কার্যকর হবে না। অন্যদিকে ইরান স্বল্পমেয়াদী সমঝোতার পক্ষে অবস্থান নিয়েছে। বিশ্লেষক ইয়ান ব্রেমার জানিয়েছেন, এ বিরোধের মধ্যেও একটি মধ্যপন্থা হিসেবে প্রায় 12 বছরের মতো একটি সমঝোতা হতে পারে। এটি ছিল 1 দশকের বেশি সময় পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম সরাসরি উচ্চ পর্যায়ের বৈঠক এবং 1979 সালের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগগুলোর একটি। তবে পারমাণবিক ইস্যুতে অচলাবস্থার কারণে ইসলামাবাদ বৈঠক কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়। আলোচনায় আরও যে বিষয়গুলো ছিল, পারমাণবিক কার্যক্রম ছাড়াও আলোচনায় উঠে আসে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়। হরমুজ প্রণালী খুলে দেওয়া, যা বর্তমানে ইরান কার্যত অবরুদ্ধ করে রেখেছে। ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা, আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক উত্তেজনা কমানো। রয়টার্সের তথ্য অনুযায়ী ইসলামাবাদের সেরেনা হোটেলে আলোচনাটি 3টি আলাদা অংশে পরিচালিত হয়। একটি মার্কিন প্রতিনিধি দলের জন্য, একটি ইরানি দলের জন্য এবং একটি যৌথ বৈঠকের জন্য, যেখানে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। বৈঠকের সময় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ থাকায় প্রতিনিধিদের বারবার বাইরে গিয়ে নিজ নিজ দেশের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে।
এতে আলোচনার গতি ব্যাহত হয়। উত্তেজনা ও অবিশ্বাস। আলোচনার এক পর্যায়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচ্চি যুক্তরাষ্ট্রের ওপর আস্থাহীনতার কথা তুলে ধরে প্রশ্ন তোলেন, কূটনৈতিক আলোচনা চলাকালে আক্রমণ না করার প্রতিশ্রুতি দেওয়ার পরও কিভাবে আমরা আপনাদের বিশ্বাস করব? উল্লেখ্য, জেনেভায় আলুর বৈঠকের 2 দিনের মাথায় ইরানে যুক্তরাষ্ট্র সমর্থিত হামলা শুরু হয়, যা তেহরানের সন্দেহ আরও বাড়িয়েছে। 80% অগ্রগতি, তবুও চুক্তি হয়নি। আলোচনায় জড়িত একটি সূত্র জানায়, 2 পক্ষ প্রায় 80% পর্যন্ত অগ্রসর হয়েছিল এবং চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছিল। তবে শেষ মুহূর্তে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ঐকমত্য না হওয়ায় আলোচনা ভেঙে যায়। যদিও শুরুতে উত্তেজনা ছিল তীব্র, রোববার সকালে পরিস্থিতির কিছুটা উন্নতি হয় এবং আলোচনার মেয়াদ বাড়ানোর সম্ভাবনাও দেখা দেয়, কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবিত হয়নি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরান পুরোপুরি বুঝতে পারেনি যে ওয়াশিংটনের মূল লক্ষ্য হল তেহরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পেতে পারবে না, এটাই আমাদের অটল অবস্থান। আলোচনায় আমাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। সামনে কি? যদিও ইসলামাবাদ বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে, তবে উভয় পক্ষই আলোচনার দরজা খোলা রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান আবারও যোগাযোগ করেছে এবং একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহ প্রকাশ করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, খুব শীঘ্রই দ্বিতীয় দফা সরাসরি বৈঠকের সম্ভাবনা রয়েছে, যা এই অচলাবস্থা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।